আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তাহলে আমরা শুরু করতেছি আজকের নতুন ক্লাস। এই ক্লাসে আমরা আজকে সুদ কষা টপিকটা ইনশাল্লাহ শেষ করব। শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন। আমরা আজকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত ক্লাস নিতে পারি, ঠিক আছে। 154 নাম্বার থেকে শুরু করতেছি। 176 নম্বরে আমাদের আজকের ক্লাস শেষ হবে। 176টা প্রশ্ন আছে আমাদের বইয়ে। তো এখানকার অনেকগুলো প্রশ্ন, অনেক কোয়ালিটি প্রশ্ন আছে যেগুলো আমাদের শেখা দরকার। আমরা গত ক্লাসে 153 পর্যন্ত করছিলাম। আজকে আসি 11 নম্বর পদ্ধতির ঘ নম্বর অঙ্ক। এই অধ্যায়ে আমরা সরল ও চক্রবৃদ্ধি দুইটা পার্ট একসাথে করার কারণে টপিকটা একটু বড় হয়ে গেছে, যদিও সমস্যা নাই, আমাদের সবগুলা অঙ্কে কাজে লাগার মতো অঙ্ক। তো 154 নম্বর আমরা শুরু করতেছি আজকের ক্লাসে। তো আসি বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছরের পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? পার্থক্য জানতে চাইছে, ঠিক আছে। তাহলে আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদ কষাটা যেহেতু বেশি হয়, তাহলে এইটা আগে আর এইটা হচ্ছে পরে। কিসের পার্থক্য? সুদ আসলে পার্থক্য না, সুদের পার্থক্য। তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ। আচ্ছা, এখন আসি শতকরা বার্ষিক 10% আর সুদে 1000 টাকার 2 বছর সরল সুদ ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে চক্রবৃদ্ধিটা আগে বার করবো। এটা যদি আমরা সূত্র আকারে করি, 1000 মাইনাস 1 প্লাস 10/100 উপরে স্কোয়ার, এই সূত্র প্রয়োগ করলে চক্রবৃদ্ধি সুদ আসল বাইরে। এটা কিন্তু রিটেন লিখিত সমাধান। এইখানের সাথে মাইনাস যদি আমরা আসল দেই, তাহলে এইটা যে বাইর হবে এইটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। দেখেন এইটা কিন্তু হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসল। আর এই 1000 যখন বাদ দিয়ে দিব, তখন হয়ে যাবে এইটা পুরোটার নাম হয়ে যাবে সুদ। কোন সুদ? চক্রবৃদ্ধি সুদ। মাইনাস সরল সুদ কত? সরল সুদের সূত্র অনুযায়ী 1000 গুণন 10% গুণন 2 বছর ডিভাইডেড 100। এটা তো সরল সুদের প্রশ্ন। তারপর বিয়োগ করে দিলে অ্যান্সার চলে আসবে। আর মাত্র 5 সেকেন্ডে যদি কেউ করতে চান, তাদের জন্য গত ক্লাসে যে আমরা শর্টকাটটা শিখছিলাম, সেই শর্টকাটের লজিকটা খুবই ইম্পর্টেন্ট। সেই লজিকটা কি? লজিকটা হচ্ছে যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য মানে কি? মানে হচ্ছে সরল সুদে শুধু আসলের উপর সুদ পাওয়া যায়, আর চক্রবৃদ্ধি সুদে আসলের উপর সুদ পাওয়ার সাথে সাথে সুদের সুদও পাওয়া যায়। তাহলে এই সুদের সুদটা এক্সট্রা পাওয়া যায়। তাহলে এই সুদের সুদটাই পার্থক্য তৈরি করে। তাহলে আমরা দেখবো যে সুদের সুদ বাইর করলে অ্যান্সার চলে আসবে। এইখানে আপনারা ক্যালকুলেশন করে যে অ্যান্সার পাবেন, সেই অ্যান্সারটা আপনারা এইভাবে বাইর করতে পারেন যে 1000 এর সরল সুদ প্রথম বছরে হচ্ছে 10% হিসেবে 100, এই 100 এর সুদের সুদ হচ্ছে 10। এইটাই হচ্ছে অ্যান্সার। এখন এতটুকু লিখলাম না, মানে কি? তার মানে চক্রবৃদ্ধি সুদ কষা বাইর করা, চক্রবৃদ্ধি সুদ আসল বাইর করা, চক্রবৃদ্ধি সুদ বাইর করা, সরল সুদ বাইর করা, কোনো কিছু বাদ দিয়ে ডাইরেক্ট সুদের সুদ বাইর করে অ্যান্সার বলে দিলাম। এই কনফিডেন্সটা কখন আসবে? যখন আপনি একেবারে চক্রবৃদ্ধি সুদ কষার ভেতর বাইরে সব দেখতে পাবেন। তো এটা কিভাবে আসলো দেখেন। আপনারা যদি নর্মালি চক্রবৃদ্ধি সুদ বাইর করতে চাইতেন, তাহলে এই 1000 টাকা আসল এর প্রথম বছরের সুদ আর দ্বিতীয় বছরের সুদ হচ্ছে আবার 100, আর প্রথম বছরের সুদ 100, এর সুদের সুদ হচ্ছে 10 টাকা। এই 10 টাকাটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। যদি বলতো তাহলে অ্যান্সার হইতো 210, আর সরল সুদ হলে কি হইতো? এই 200। তাহলে পার্থক্য কত হইতো? 210 থেকে 200 বাদ দিলে 10 টাকা। আর আমরা কি করছি? আমরা করছি যে 1000 এর প্রথমে 10% হিসেবে 100 টাকা, এই 100 এর 10% হিসেবে 10 টাকা, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 10 টাকা। এই সূত্র দিয়ে এই সমাধানটা কি করে দিতে হবে, নাকি এটা নিজে পারবেন? বলেন একটু। 155 বার্ষিক শতকরা 10 টাকা আর মুনাফায় 3000 টাকা 2 বছর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? এইখানে আসি, 3000 এর 10%, এর 10%, এই 10% এর 10% মানে 1%। এইভাবে বাইর করতে হবে। বিষয়টা এরকম না, আপনারা যেভাবে আছে এইভাবে লিখেও করতে পারেন, ঠিক আছে। কাটাকাটি করলে 10, কাটাকাটি করলে 10, এই 0 কাটা দিলে সমান সমান 30 টাকা। এটা অ্যান্সার। এখন এই যে 10% এর 10% জিনিসটা একটু আগে যখন আমরা করছিলাম, ওইটাই কিন্তু করছিলাম। দেখেন 3000 এর প্রথম বছরের সুদ 10% হিসাবে 300 টাকা, আর এই 300 টাকা 10% হিসাবে সুদ 30 টাকা। এই 30 টাকা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে 155 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 30 টাকা। এই অঙ্কগুলো কিন্তু আমরা গত ক্লাসেও করছি, কিন্তু তখন পার্থক্যটা বলি নাই, মানে পার্থক্যের অঙ্ক ছিল না।
বাট অলরেডি কিন্তু আমরা পার্থক্যগুলো ধরাই দিছিলাম যে 3000-এর 10% হচ্ছে 300 টাকা, এটা হচ্ছে প্রথম বছরের সুদ। দ্বিতীয় বছরের সুদ কত? দ্বিতীয় বছরের সুদ হচ্ছে আবার 300 টাকা। তৃতীয় বছর যাওয়া লাগবে না, দ্বিতীয় বছর করে তো শেষ, 2 বছরের কথা বলছি। এই 300, 300, 600 এটা কি সরল সুদ। আর 300-এর 10% মানে প্রথম বছরে যেটা সুদ পাইছি তার সুদের সুদ হচ্ছে দ্বিতীয় বছরে 30 টাকা। তাহলে এই তিনটা মিলে কি? এই তিনটা মিলে হচ্ছে 630 টাকা। এইটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর এই 600-এর নাম হচ্ছে সরল সুদ। তাহলে এই যে বিয়োগ ফল, এই বিয়োগের নাম হচ্ছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 30 টাকা। তাহলে 155-এর অ্যান্সার হচ্ছে খ 30 টাকা। আসি 156 নম্বর। আচ্ছা, এই অঙ্কটা আপনারা একটু সবাই চেষ্টা করেন। আচ্ছা, এই প্রথমে যে এক লাইনে লিখলাম ওই স্টাইলটা সব থেকে সহজ ছিল, বুঝে গেলে। মানে সবসময় চার আকারে করতে হবে বিষয়টা এরকম না, বুঝে গেলে তখন সেকেন্ডে সেকেন্ডে পারা যাবে। তাহলে বার্ষিক 5% হারে 2000 টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? এই অঙ্কটার আনসার দেন। ওকে, মোটামুটি সবাই পারছেন। কিভাবে হচ্ছে ভেঙে ভেঙে করতে পারেন। 2000-এর 5% আগে বাড়ি করবেন, 2000-এর 10% হচ্ছে 200। এটা যদি কেউ লিখে কাটাকাটি করেন তাহলে আমার এতগুলো শতকরা ক্লাস নেওয়া বেকার। 2000-এর 5% মুখে মুখে বাড়ি করার সিস্টেম হচ্ছে, আপনি জানি যে কাটাকাটিটা বেশি কঠিন না, কিন্তু আপনি মুখে মুখে করবেন যাতে আপনার ব্রেনটা স্টর্মিং হয়, ব্রেনটা সরাসরি কাজ করে। তাহলে 5% মানে কি? 2000-এর 10% হচ্ছে 200 টাকা, তাহলে 5% হচ্ছে 100 টাকা। এরপরে আবার 100-এর 5% কত টাকা? 100-এর 5% মানে তো যত পার্সেন্ট তত টাকা, মানে 5 টাকা। তাহলে ক হচ্ছে এই প্রশ্নের আনসার। সবাই কি এইভাবে করছেন না কিভাবে করছেন বলেন? ওকে, আশা করি ক্লিয়ার। নেক্সট আসি আমরা 157। 5% হারে 5000 টাকার 2 বছরের সরল চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? হুবহু আগের অঙ্কের সাথে মিল আছে, নিজে করে নেবেন। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? এটা একটু করে দিই নাকি 3 বছরের বিষয়টা। তাহলে 158 তো এখানে ঝামেলাটা লাগছে কি, এখানে 3 বছরের কথা বলছে, তাই না? আচ্ছা, এই রকম অঙ্ক কিন্তু আমরা অলরেডি করছি। অষ্টম শ্রেণীর 2.2-8 নম্বর প্রশ্ন হুবহু রাকাবে আসছিল। তো এটার বেসিক। আচ্ছা, এখন আসি কেউ যদি বারবার বলেন যে এত শর্টকাটে করাচ্ছেন, রিটেন করান, রিটেনের ফরম্যাট দেখায় দেই নাই, সূত্র দিয়েই তো রিটেন, ঠিক আছে না? আচ্ছা, তো এই জন্য আমরা যেভাবে করতেছি এটা পারফেক্ট টেকনিক আছে, কারণ আমরা তো রিটেনে করতে গেলে নতুন কোনো কিছু শেখানোর নাই। সূত্র বসাই দিবেন, উপরে 3 দিবেন, পাওয়ার দিয়ে ক্যালকুলেশন করবেন, হয়ে যাবে। তো এখানে সেটা হচ্ছে যে 5000 এর 10 টাকা মুনাফা মানে 10%, ঠিক আছে? তাহলে হলো কত? 500, 500, 500। 3 বছর কেন লিখলাম? কারণ প্রশ্নে 3 বছরের কথা বলছে। এখন আসি এইখানে এই 500 টাকা এর পরের 2 বছরের সুদ হবে 50 টাকা, 50 টাকা। কেন? 10%-এর কথা বলছে এই জন্য। আর এই 550 দ্বিতীয় বছর যে সুদটা পাওয়া যাচ্ছে, এইটার সুদ তৃতীয় বছরে পাওয়া যাবে 55 টাকা। এখানে যদি এমন কোন প্রশ্ন করেন যেটা গত ক্লাসে ক্লিয়ার করা হয়েছে, তাহলে তো বলার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আসি তাহলে এখানে 55 টাকা আমরা 50 + 5 লিখতে পারতাম, সমস্যা নাই, 55 লিখছি। তো এই তিনটা হচ্ছে সরল সুদ। সরল সুদ না হয় যদি চক্রবৃদ্ধি সুদ হইতো, তাহলে এই টাকাটা এক্সট্রা পাওয়া যায়। তার মানে চক্রবৃদ্ধি না যদি সরল সুদ হইতো তাহলে এই টাকাগুলো পাওয়া যাইতো না। তাহলে এখন অনেকে আসে অপ্রয়োজনীয় কাজ করে, কিরকম? 500, 500, 500, 1500, 1500, 50, 50, 100, 1655, 1655 মাইনাস 1655 হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে? এখান থেকে এই সরল সুদ 1500 বিয়োগ করে ইকুয়াল টু হচ্ছে 155। তো আমাদের তো রিটেন আকারে আমরা এগুলা করতেছি না। রিটেন আকারে করলে আমরা সূত্র দিয়ে দেখাই দিতাম, কিন্তু এগুলো যেহেতু এমসিকিউতে করতেছি, তাহলে এই 1655 আর 1500 এইটা আনারও দরকার নেই। কিভাবে এটা ছাড়াই উত্তর বাইর হবে সেটা দেখেন। চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে সুদের সুদ, যেটা এটা এক্সট্রা পাওয়া যাবে। তাহলে এখানে সরল সুদে এই টাকাগুলো পাওয়া যাইতো, আর এই চক্রবৃদ্ধির কারণে এগুলো এক্সট্রা পাওয়া গেল। তাহলে এইটাই পার্থক্য তৈরি করতেছে, তাই না? তাহলে এটার অ্যান্সার হচ্ছে 155। তাহলে 158 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক 155, ঠিক আছে? ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। 158 নম্বর প্রশ্ন খুব কঠিন কি বলেন? এই তিনটা জিনিস বুঝছেন? এই 50 কেন 2 বার লিখছে, এইটাকে ধরতে পারছেন সবাই?
অনেক ভেঙে ভেঙে গত ক্লাস থেকে বলে আসতেছি যে এই টাকাটা হচ্ছে এই 500 টাকার সুদ। 5000-এর কোনো কাহিনী এখানে নাই, কারণ 5000-এর কাহিনী এখানেই শেষ। এই 500 টাকার সুদের সুদ 2 বছর কেন? কারণ ওকে পাওয়াই গেছে 1 বছর পর। আবার এই 55 টাকা কোথা থেকে আসলো? এটা হচ্ছে দ্বিতীয় বছরের সুদের তৃতীয় বছরের সুদ, সুদের সুদ। দ্বিতীয় বছরের সুদ কত ছিল? 550 ছিল। এর থেকে আর সহজ হয় না কোনো। হ্যাঁ, এর থেকে আর সহজ কোনো টেকনিক বাংলাদেশের কোনো ভিডিওতে পাবেন কিনা আপনারা একটু ঘাটাঘাটি করে দেখিয়েন, ঠিক আছে? ওকে, তাহলে এই 159 নম্বর প্রশ্নের অ্যান্সার ইচ অ্যান্ড এভরিবডি আপনারা প্রত্যেকে দেন। 159 নম্বর প্রশ্নের উত্তর কত বলেন? ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সার বলেন। 1000 টাকা 10% হারে, তাহলে 1000-এর 10%-এর 10%, মানে দুইটা 10 10 20 আর 10 30 আর 1 31। আর দ্রুত করতে চাইলে এই ধরনের আছে যে 1000 এর নিচে 100 100 100 10 10 আর হচ্ছে 11। এখানে 11 কেন? 110-এর 10%। আর এখানে 10 দুইবার কেন? কারণ 100-এর 10% দুইবার। প্রথম বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ, তৃতীয় বছরের সুদ। আশা করি ক্লিয়ার। চক্রবৃদ্ধি সুদের মূলধন বের করা। এবার আমরা আসবো মূলধন বের করা শিখবো, ঠিক আছে? এখন বিষয় সবগুলো এত সহজ হবে না, কিন্তু একটু মাথা রাখবেন। কারণ হচ্ছে কি যে এটা কখন জটিল হবে? যখন 11% দিবে, যখন 13% দিবে। কিন্তু 5%, 10%, 8%, 4%, মানে যেগুলো ডিজিট সহজ সেগুলো সবভাবে সহজ, যেগুলো ডিজিট কঠিন ওগুলো সবভাবে কঠিন। অনেকে আপনাকে বিভ্রান্ত করে বলবে যে হ্যাঁ এগুলো সহজ সহজ দিছে, তো 19% ওলা করো, তো একটা বার করো। তো তাকে বলবেন যে 19% ওলা আমি করতেছি এইভাবে, আর আপনি আপনার নিয়মে করেন। আমারটাতে একটু সময় বেশি লাগবে, কিন্তু আপনারটাতে সময় কম লাগবে এরকম না, আপনারটাতে আরো বেশি সময় লাগবে, ঠিক আছে? তবে বেখাপ্পা সংখ্যা গেলে কম আসে আর কি, এটা মাথা রাখবেন। আর সবচেয়ে বড় কথা, আমরা তো এখানে অঙ্ক মুখস্থ করতেছি না। কোন অঙ্ক মুখস্থ করতেছি? আমরা তো পুরো কনসেপ্টটা দেখতেছি। হ্যাঁ, দশমিক আসলে দশমিক আসবে, জটিলের সংখ্যা আসলে জটিল হবে, কিন্তু রুলস তো ব্রেক হবে না, রুলস তো সেম থাকবে, তাই না? এই জন্য উল্টাপাল্টা কারো কথায় বিভ্রান্ত হবেন না। চক্রবৃদ্ধি সুদের মূলধন বের করা, এখন আমরা আসল বের করবো, ঠিক আছে? আচ্ছা, ব্যাংকে কত টাকা রাখলে 8% হার মুনাফায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন 5200 টাকা হবে? অনেক সময় হয় কি অঙ্ক অনেকে বানায় দেয়, কিন্তু এটার রেজাল্টটা যে পূর্ণ সংখ্যা হবে না দশমিক হবে এটা মিলে না। আমার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় যে আমি ডিজিট বানাই দিয়ে একটা অঙ্ক করে দিলাম, পরে দেখলাম যে আল্লাহ, এটার অ্যান্সারটা আসলে দশমিকে আসতেছে, মানে ক্যালকুলেশন বাসায় না করলে যে সমস্যাটা হয়, ঠিক আছে? তো এরকম একটা অঙ্ক এটা। তো আমরা দেখছি কত টাকা রাখলে 8% হারে, তাহলে এক্স এর এইভাবে রিটার্ন মানে আসল বাড়ি করা সহজ। 108% এর 108% সমান সমান কত? 2 বছরে মূলধন 5200 টাকা হবে। দেখেন মূলধন 5200 টাকা হবে, এটার নাম হচ্ছে সুদ আসল, ঠিক আছে? তাহলে আসল অবশ্যই কম ছিল, তাহলে এক্স সমান সমান 5200 গুণন 100/108 গুণন 100/108। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? তার দিয়ে কাটলে 25 27। এটা একটু জটিল আছে, কারণ হচ্ছে কি দশমিক সংখ্যা আসতেছে তো, বাট যে কোনো ভাবে করলে জটিল হবে এটা। হ্যাঁ, আপনি যেভাবে করতে যান মানে জটিল হবে কিসের জন্য? 8% হারে, এবং আবার আসল বাড়ি করতে বলছে, এবং পূর্ণ সংখ্যা আসতেছে না, ঠিক আছে? আচ্ছা, তো এটা ক্যালকুলেশনটা নিজের মতো করে নিবেন, কাটাকাটিটা প্রসেসিংটা দেখাই দিলাম। এখন বলতে পারবো যে শর্টকাটে করলাম, ওইভাবে আসবে কিনা। আচ্ছা, ওইভাবে আসতে গেলে কি ঝামেলা সেটা বলি। এখানে আসলটা আমরা জানি না, ঠিক আছে? তাহলে এইটার একটা সুদ আছে, তারপরে আবার সুদ আছে, আর এইখানে সুদের সুদ আছে। এই যে এটার নাম দেই মনে করেন এ বি সি ডি, এই যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে 5200। এখন এইখানে 8% 8%, ঠিক আছে? তাহলে এই 8 মিলে হচ্ছে 16%, আর এইখানে 8% এর 8%, তার মানে হচ্ছে 8 64, ঠিক আছে? 64%, দেখেন 2টা পার্সেন্ট আছে কিন্তু, তার মানে 0.64%। তাহলে 0.64% কে আমরা এই 16 সঙ্গে যোগ করে নিব, তার মানে এইটা মিলে এটা হচ্ছে এই 100% আসল। এর বাচ্চা প্রথম বছর 8%, তার বাচ্চা তারপরে আবার বাচ্চা 8%, আর বাচ্চার বাচ্চা হচ্ছে 8 64%। তাহলে দেখেন 8 এর 8% মানে হচ্ছে এই যে কাটাকাটি করলে 8 64, 64 কে 100 দিয়ে ভাগ করলে 0.64, তাহলে 0.64 হচ্ছে এই 16% এর সঙ্গে অ্যাড হয়ে গেল। তাহলে 8% প্লাস 8% প্লাস 0.64% হচ্ছে 16.64%। মানে এইভাবে যদি কেউ করতে চান তাহলে তার অঙ্কটার স্টাইল হবে এইরকম
যে 116.64% এর মান হচ্ছে 5200, আর 100% এর মান কত। এইটা করা মানে যা ওই যে ওইভাবে লিখে কাটাকাটি করলাম না, জিনিসটা একই। ধরতে পারতেছেন কিনা বলেন একটু, ঠিক আছে? যে এই 100%-এর প্রথম বছরের বাচ্চা 8%, দ্বিতীয় বছরের বাচ্চা আবার 8%, আর দ্বিতীয় বছরে এই বাচ্চার বাচ্চা হচ্ছে 0.64%। সবগুলা মিলে হচ্ছে সুদ হচ্ছে টোটাল 16.64%, আর এটা আসল কত? আসল হচ্ছে 100%। তাহলে টোটাল হচ্ছে 164%। পুরো অঙ্কটা করে দিলে হচ্ছে কি যে ওই যে মানে যা 27/25 আসছে না দুইবার, ওটা কাটাকাটি করতে হবে। দশমিক আসার কারণে অনেক এক্সের সময় লাগবে, অতটা বড় নাম তো আমারও মুখস্থ নাই। 161 নাম্বার করবো না, 160 নাম্বার তো এটা করলাম। আচ্ছা, এটার অ্যান্সারটা বলবো। ওই অঙ্কটা সহজ হইতো যদি ওটা পূর্ণ সংখ্যা হিসাব করে দিত, তাহলে কাটাকাটিটা সহজে করা যেত। 118 বছর 4% হার সুদে কোন টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? এইখানে পার্থক্য দিতে বলছে। আচ্ছা, আপনারা একটা জিনিস মাথায় বলেন তো, আপনার অ্যান্সার বাইর করে সুন্দর সুন্দর করে সমাধান পেলে তাহলে ক্লিয়ার। অ্যান্সার বাইর না করে দিলে, যদি শুধু প্রশ্ন মতো লাইনটা লিখে দেই, আপনি কি বলতে পারেন যে ক্লিয়ার না? আপনি বলতে পারেন যে অ্যান্সারটা দিলে ভালো হইতো বাইর করে দিলে, অথবা বলতে পারেন যে এটা একটু জটিল আছে। ক্লিয়ার না আর কি দেখছেন? মানে ধরেন আছে যে আগের অঙ্কটা যে বললাম, যে ধরেন এটা কি, এটা হচ্ছে আসলটা দেওয়া নাই, তাহলে আসলটা হচ্ছে এক্স। আসলে কি হবে? এক্স এর এই যে সুদ হচ্ছে 8%, তাহলে 108%। এর আবার সুদ দেওয়া আছে 8%, তাহলে সুদ 108%। এই দুইটা সুদ যখন অ্যাড হয়ে যাবে তখন এটা হয়ে যাবে সুদ আসল। তাহলে সুদ আসলটা দেওয়া আছে 5200 টাকা, তাহলে ইকুয়াল টু 5200। এখন কেউ যদি অঙ্ক না পারেন তাহলে কি কি সমস্যা জানেন? আপনি লাভ ক্ষতির 2 বার লাভের অঙ্কগুলো কিভাবে করছেন? আপনি জনসংখ্যা 2 বছর পর পরে যদি 8% করে প্রতি বছর বৃদ্ধি পায়, 2 বছর পরে কি হবে, এটা কিভাবে করছেন? এবং এই চক্রবৃদ্ধি অধ্যায় শুরু করার শুরুতে যে বিস্তারিত টেকনিক গুলো দেখা দিয়েছিলাম, যে আসলে এই সূত্রটা কিভাবে আসে, তখন কিভাবে চিন্তা করছিলেন? সবকিছু ভালো, আপনি বেসিকের দশমিক মানে পার্সেন্টেজে যদি বেসিক জিনিসটা বুঝেন, যে সুদ কষার বেসিকটা কি, বেসিকটা হচ্ছে 100% আসল, আর যত পার্সেন্ট সুদ হবে তত পার্সেন্ট আসলের সঙ্গে যুক্ত হবে। তো প্রথম বছর সুদ আসল 108%, দ্বিতীয় বছর হচ্ছে ওই প্রথম বছরের সুদ আসলটার আবার 8% সুদ হিসেবে 108%। আচ্ছা, এই দুটা হলে সবকিছু মিলে মোট সুদ আসল হচ্ছে 5200। এখান থেকে আমি এক্স এর মান বাইর করি, সেটা অ্যান্সার। আর যেহেতু আমরা শর্টকাটটা দেখছিলাম, ওই শর্টকাটটার সাপেক্ষে একটা রিটার্ন দেখাই দিলাম। এখন ধরেন সাপোজ আমার কাজ এতটুকুই, আমার কাছে এতটুকু না যে 5452.3 এত আসছে এটা বাড়ি করে দেওয়া। এতগুলো বাড়ি করে দিতে গেলে তো ভাই অঙ্ক মানে শেষ হবে না, তাই না? তখন তো আপনাকে ভাগ দশমিক বসায় বসায় ডিজিটাল বসাই দিতে হবে। আপনি এই ফরম্যাটটা ক্লিয়ার কিনা এটা বলেন, এই ফরম্যাট ক্লিয়ার কিনা বলেন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসল, আর শুরুতে আসলটা কম ছিল, এটা ক্যালকুলেশন করলাম। আচ্ছা, এবার কেউ যদি এটাতে ঝামেলা মনে করেন, তাহলে আপনাকে তো একেবারে মুখস্থ, প্রত্যেকটা বই খুললে যে সমাধান পাবেন সেই সমাধানে যাইতে হবে। এখন এক্স, সূত্রের এক্স, হ্যাঁ ধরে আসল প্রিন্সিপাল হচ্ছে পি, ঠিক আছে, 1 প্লাস সুদের হার হচ্ছে 10% না করে 8%, ডিভাইডেড 100, ডিভাইডেড উপর হচ্ছে 2, এইটা ইকুয়াল টু হচ্ছে 5200। এই জিনিসটা মানে ওই একই জিনিস। দেখেন 1 আর 100 আর এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে পি ইন্টু এই যে 100 প্লাস 8 ডিভাইডেড 100 উপরে স্কোয়ার ইকুয়াল টু 5200। পি ইন্টু 100 আর 8 যোগ করলে 108, স্কোয়ারের কারণে এটা 2 বার লিখবো, তাহলে এই যে 108 গুণন 100 ইকুয়াল টু 5200। 3টা লাইন লেখার পরে এই লাইন আসলো, আর আগের বার তো ডাইরেক্ট লিখছিলাম, তাই না? আচ্ছা, তো কাহিনী তো সেম। ওকে, তাহলে 161 বছর 4% আর সুদে কোন টাকা 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? এখানে পার্থক্য দেওয়া আছে 1 টাকা, আমরা পার্থক্যটাকে ফোকাস করব। তো আমরা এই অঙ্কটাকে 3-4 ভাবে করতে পারি, ঠিক আছে? আমরা প্রত্যেকটা ফরম্যাট দেখবেন। আপনারা কখনো অ্যান্সার বাইর করে দিলে একেবারে আপনি মেন্টালি 100% স্যাটিসফাইড, এটা বেশি ছোট বাচ্চার খেলা হয়ে যাচ্ছে, যে একেবারে ভাত তরকারি মিক্স করে গুলায় খাওয়াই দিয়ে একেবারে যতক্ষণ পর্যন্ত গিলে না ততক্ষণ পর্যন্ত পানি ধরে বসে থাকা, মানে এই লেভেলে আসে। বা এতগুলো অঙ্ক করার পরে তো এত ফিনিশিং দেওয়া যায় না, কারণ শেষের অঙ্কগুলো বড় বড়, এগুলো প্রত্যেকটা ফুল অ্যান্সার আনতে গেলে আপনার অনেকখান ছোট ছোট ক্যালকুলেশন গুলো দেখাইতে হবে, যেগুলো আপনারা নিজে থেকে পারবেন। আমরা জাস্ট ফরম্যাটটা ধরাই দিব এখন,
ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 4% সুদের হার, 2 বছর হচ্ছে সময়, সরল সুদ আসল চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দেওয়া আছে 1 টাকা, আর আমাদের বাড়ি করতে হবে মূলধন কত টাকা। ঠিক আছে? তাহলে এটা সূত্র দিয়ে করি। ধরি মূলধন সমান সমান এক্স। তাহলে সূত্রতে যে কি পার্থক্য 1 আছে, তো তাহলে দেখেন সমীকরণের ডান পাশে 1। এটা কার পার্থক্য? সরল সুদের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তাহলে চক্রবৃদ্ধি সুদটা যেহেতু বড় হয়, তাহলে ওটাকে আগে লিখি। তাহলে এক্স গুণন, ঠিক আছে, 1 প্লাস সুদের হার কত 4%, 4/100 টু দি পাওয়ার স্কয়ার। এটা সূত্র প্রয়োগ করলে কি বার হয়? এই সূত্র প্রয়োগ করলে চক্রবৃদ্ধি সুদ আসল বার হয়। এখান থেকে মাইনাস এক্স করলে কি বার হয়? চক্রবৃদ্ধি সুদ বার হয়। মাইনাস এক্স কেন? আসলটায় বিয়োগ করে দিব। মাইনাস সরল সুদ কত? এক্স গুণন 4 গুণন 2, এক্স গুণন 4% গুণন 2 বছর ডিভাইডেড 100। এটা সরল সুদ। এই সরল সুদ বিয়োগ করে দিলে ইকুয়াল টু হচ্ছে 1 টাকা। এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর যেটা মান বেরোবে সেটা আছে। এটা ক্যালকুলেশন করে চাইলে তো দেওয়া সম্ভব না, মানে অনলাইন ক্লাসে এত বেশি ডিটেলসে যাওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, বাকিটা করে নেবেন। ওকে, এখন আসি এই জায়গাটার কাজটা আপনারা এইভাবে করতে পারেন। যে এই কাজটা মানে যা এক্স এর 104% এর 104%, এটা কিন্তু সুদ আসল, মাইনাস এক্স। ওই সূত্র প্রয়োগ করলে যা আসবে এটা প্রয়োগ করলে তাই আসবে, মাইনাস তখন সরল সুদটা হচ্ছে এক্স গুণন 4 গুণন 2 ডিভাইডেড 100 ইকুয়াল টু 1। তার মানে এটা কিন্তু আলাদা নিয়ম না, ওই জিনিস যা সূত্র দিয়ে, একটা হচ্ছে সূত্র ছাড়া, বাট ফরম্যাটটা পুরো একই আসবে। এখন আসি আমরা যে শর্টকাট টেকনিক দেখতেছিলাম ওইটা দিয়ে করব। ঠিক আছে? হ্যাঁ, এই তো মানসুর আলম ভাই বলছেন যে স্যার তো জাস্ট একটু সময় সেভ করার জন্য কাটাকাটিটা নিজে করতে বলছে, এতটুকু সারা বাকি সবকিছু তো বোঝাই দিচ্ছে। এখন আসি, এটাও এরকম করে রাখলাম। এখন আসি আমরা এটা যদি আমাদের স্টাইলে করি তাহলে কি হচ্ছে দেখেন। এই যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আসল। এখন আমরা যে 4% হারে কি হয়, এখানে 2 বছরের কথা বলছে। এই যে প্রথম বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ আবার 4%, মানে এটাও 4%, এটাও 4%। কার 4%? এই এক্স এর 4%। আর এইটা হচ্ছে ছোট্ট করে সুদের সুদ। এই 4% নাম কি? এই 4% নাম হচ্ছে এক্স এর 4%, 4%। তাহলে এক্স এর যেহেতু এই 1 টাকা, এইটার নাম হচ্ছে 1 টাকা। এতক্ষণ ধরে এতগুলো শর্টকাট অঙ্ক সমাধান দেখে তো এটা বোঝার কথা যে এইখানে সুদের সুদ যেটা, সেটা হচ্ছে পার্থক্য। তাহলে এখানে আমরা লিখবো এক্স এর 4% এর 4% সমান সমান কত? 1 টাকা। বুঝতে পারছেন কিভাবে 4% আসলো? এক্স এর এই যে 4%, এটা হচ্ছে প্রথম বছরের সুদ, আর এটা হচ্ছে দ্বিতীয় বছরের সুদ, আর এটা হচ্ছে পার্থক্য বা চক্রবৃদ্ধির জন্য এক্সট্রা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে সরল সুদ, এটা 1 টাকাটা এক্সট্রা পাওয়া যায়। তাহলে এক্স এর 4% এর 4%, তাহলে এক্স সমান সমান 1 গুণন এই 4% মানে 4/100, এই 4% মানে 4/100। এটা ওই পাশে গেলে 100/4 গুণন 100/4, 4 দিয়ে 100 কাটলে 25, এই 4 দিয়ে 100 কাটলে 25, 25 গুণ করলে 625। 625 হচ্ছে এক্স এর মান। কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আর একটা হচ্ছে সুপার শর্টকাট। সুপার শর্টকাট হচ্ছে কি 4% এর 4% মানে যা 0.16% মানে তা। 0.16% এর মান যদি 1 টাকা হয়, তাহলে 100% এর মান হবে এই যে 0.16 গুণন 100। তাহলে দশমিক তুলে দিলে নিচে এখানে আরেকটা 100, 16 দিয়ে কাটলে 25, 4 আবার 4 দিয়ে কাটলে 25, দুইটা 25 গুণ করলে 625 হয়। তাহলে 625 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এই যে 0.16% কোথা থেকে আসলো, তাই না? খেয়াল করেন, এই আসলটা যদি 100% হয়, এইটার 4% মানে এক্সট্রা সুদ 4%, আর এই 4 টাকার সুদের সুদ হচ্ছে আবার 4%। তাহলে 4 এর 4% মানেই হচ্ছে 0.16%। 4 চোখ 16, 16কে 100 দিয়ে ভাগ করলে 0.16। সেকেন্ড নিয়মটা আরেকবার। সেকেন্ড নিয়মটাকে আমরা দেখছিলাম, এখানে এক্স এর 4% যদি বাইর করি তাহলে প্রথম বছরের সুদ বাইর হবে, আর এই সুদটার সুদের সুদ যেটা, এটাই হচ্ছে চক্রবৃদ্ধির কারণে এক্সট্রা পাওয়া যায় 2 বছর যদি হয় টোটাল টাইম। এই জন্য আমরা লিখছিলাম এক্স এর 4% যে রেজাল্টটা আসবে তার আবার 4% ইকুয়াল টু হচ্ছে 1 টাকা। বাকিটা এক্স এর মান বার করলে। ওকে,
162 নাম্বার হচ্ছে কত টাকার 8% চক্রবৃদ্ধি হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 6.40 টাকা। কে কতটুকু বুঝছেন জানি না, এটা সমাধান করে দেন, তারপর দেখতেছি এটা অ্যান্সার কত বলেন। এটার টেকনিকটা হচ্ছে দেখেন 8% এর আবার 8%, তার মানে 0.64%, এর মান হচ্ছে 6 টাকা 40 পয়সা, 0.64%। আর 100% এর মান হচ্ছে এই যে 0.64, এখানে 100 উপরে গুণ, এই দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, এটা বাদ, এটা দশমিক তুলে দেয় দুইটা সংখ্যার কারণে। 64 দিয়ে এটাকে কাটাকাটি করলে থাকে 10, 10 দিয়ে 100 গুণ করলে 1000। এই যে 0.64 কোথা থেকে আসলো, এটা হচ্ছে 8%, এর 8% সমান সমান, মানে 8 এর 8%, 8 এর 8% সমান সমান 0.64। 8 এর 8% কেন লিখলাম, ধরি আসল হচ্ছে 100, তাহলে আসলের প্রথম বছরের সুদ 8 টাকা, এই সুদের আবার সুদ হচ্ছে 8%, 8 এর 8% মানে 0.64 টাকা। তাহলে এখানে জিনিসটা মনে রাখবেন যে সুদ ইকুয়াল টু পার্থক্য। এই পয়েন্টটা কিন্তু মুখস্থ রাখার দরকার নেই, আপনার কিন্তু অটোমেটিক্যালি জানার কথা। সবাইকে ক্লিয়ারলি ধরতে পারছেন, আশা করি ক্লিয়ার। আর নাহলে আগের প্রশ্নটা দেখে নেবেন, এই প্রশ্নের সমাধান দিলাম না একই হার মুনাফায় কোন মূলধনের 1 বছরান্তে মূলধন 6500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা হলে মূলধন কত। একই হার মুনাফায় কোন মূলধনের 1 বছরান্তে মূলধন, এই কথাটা মানে কি, এই কথাটা মানে হচ্ছে যে কিছু একটা টাকা রাখা হয়েছে কোন মূলধনের, কোন মূলধন মানে কিছু একটা টাকা রাখা হয়েছে, এটা 1 বছর পরে এত টাকা হয়ে গেছে। 1 বছর পরে যে এত টাকা হলো, এর মানে কি, এর মানে হচ্ছে এটা সুদ আসল, মানে এটা সুদটা যুক্ত হয়ে এই না হচ্ছে। তাহলে 6500 টাকা থেকে অবশ্যই কম টাকা রাখা হয়েছে, সেটা 6000 টাকা হতে পারে, 6200 হতে পারে, আমরা জানি না, কিন্তু এই টাকাটা সুদ যুক্ত হয়ে 6500 হয়েছে। এই সুদটা কোন সুদ, এটা সরল সুদ যা, চক্রবৃদ্ধি সুদ তা, এবং 2 বছর অন্তরে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে প্রথম বছরে চক্রবৃদ্ধির কথা বলা নেই কেন, কারণ প্রথম বছরে চক্রবৃদ্ধি বলুক আর সরল সুদ বলুক জিনিস একই, কারণ এইখানে সুদের সুদ হওয়ার সুযোগ নেই, এখানে প্রথম বছর আগে নরমাল সুদ পাইতে হবে, তারপরে না সুদের সুদ হবে। তাহলে দ্বিতীয় বছরের পরে কি হচ্ছে 6760 টাকা, মূলধন কত। এই অঙ্কটা আমি রিটেন আকারে করে দিব, এই কারণে যে এই প্রশ্নটা অনেকগুলো পরীক্ষায় রিটেনে আসতে পারে, এবং আমরা এমসিকিউ তে কয়েক সেকেন্ডের টেকনিক দেখব। তো আসি, এখানে ধরি মূলধন বা আসল সমান সমান পি, তাহলে পি, তাহলে প্রথম শর্ত মতে রিটেনের স্টাইল দেখেন, প্রথম শর্ত মতে পি গুণন 1 প্লাস, আচ্ছা সুদের হার এবং হারটা ধরা লাগবে, এবং হার সমান সমান r%, তাহলে 1 প্লাস আর ডিভাইডেড 100, আর সময় কত, সময় হচ্ছে 1 বছর, ইকুয়াল টু 6500। দ্বিতীয় শর্ত মতে পি গুণন 1 প্লাস আর ডিভাইডেড 100 ইন্টু, এখানে 1 এর জায়গায় 2, কারণ 1 বছরের সুদ আসল এটা, আর এইটা হচ্ছে এই সূত্র প্রয়োগ করলে 2 বছরের সুদ আসল বাইর হবে, এইটার ভ্যালু দেওয়া আছে 6760। এখন এইটা ধরেন, এটা পুরোটাকে মনে করেন এক্স, এক্স দিয়ে এক্স স্কয়ারকে ভাগ করলে, তাহলে এটা সমীকরণ নাম দিয়ে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। যারা যারা বেশি জটিল মনে করবেন তারা নিজেকে একটু বোঝান যে আসলে এই জিনিসটা অত জটিল না, জিনিসটা অনেক সিম্পল, অথচ আপনারা এত বেশি পেন নেন, মনে করেন যে একেবারে মানে পাহাড় কাটে পাথর কাটে আপনাকে রাস্তা বানাইতে বলা হয়েছে এবং সময় দেওয়া হয়েছে 1 মাস 2 মাস, একটা বিশাল পাহাড় সামনে আছে। বিষয়টা এত জটিল না, বিষয়টা এত সিম্পল যে আপনার পায়ের সামনে একটা পিঁপড়া পড়ে আছে, আপনার পিঁপড়াটা একটু সরাই দিতে হবে, জাস্ট আপনি হচ্ছে যে ওই মানে হাতির পায়ে দড়ি বাঁধা না থাকলে ওই ছোটবেলায় যে দড়ি বাঁধা হয়েছে না, ওইখান থেকে ভয়টা ঢুকে গেছে যে এটা অনেক কঠিন কঠিন কথা। কি এটা তো এই যে এই কথাগুলো তো আগেরই কথা, এগুলো কি নতুন কোনো কথা? চক্রবৃদ্ধি সুদ করার অঙ্ক ক্লাস এইটাই ভালো করে আপনারা শিখে গেছে, ওই সূত্রটাই তো এখানে ইউজ করতেছে। তাহলে এটা হচ্ছে 1 বছরের সুদ আসল বলার কারণে এই সূত্রটা প্রয়োগ করে এখানে দিলাম এত, আর এটা 2 বছর দিলাম। আচ্ছা, এখন এটা আসি যে আমরা এখানে আর এর মানও জানি না, পি এর মানও জানি না, তাহলে এই প্রথম সমীকরণ দিয়ে দ্বিতীয় সমীকরণটাকে আমরা ভাগ করব। কেন? কারণ এটা পুরোটা একই জিনিস, এটা পুরোটা এক জিনিস। তাহলে কি হবে দেখেন, এইটা এই পুরো সরল সমীকরণটার নিচে যদি ওই সমীকরণটা দিয়ে দেই এবং ভাগ করি, তাহলে পি পি কাটা যাবে, এটা কাটলে আর একটা থাকবে 1 প্লাস, মানে যদি পুরোটাকে এক্স স্কোয়ার ধরি, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে কাটলে আর একটা এক্স বাকি থাকবে। এটার মান হচ্ছে এই যে 6760 ডিভাইডেড 6500, এই শূন্য কাটা 25 দিয়ে কাটলে
25 দিয়ে 26 দিয়ে কাটা যায়, 26 দিয়ে কাটলে এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 26, তার মানে 26/25। এই ওয়ানটা ওই পাশে পাঠাই দিব, তাহলে r/100 ইকুয়াল টু, তাহলে ওয়ানটা ওই পাশে চলে গেলে থাকবে 25 আর 26 মাইনাস 1, মানে এখান থেকে আবার 25 বাদ, তাহলে থাকতেছে কত? থাকতেছে 1/25। এখন আর এর মান কত হচ্ছে? তাহলে আর এর মান হচ্ছে 4। এই 100টা এই পাশে দুই পাশ থেকে কাটাকাটি করলে থাকবে 4, তাহলে আর এর মান হলো 4, মানে সুদের হার হলো 4। অতএব আর এর মান 1 নং-এ বসাই। রিটেল অঙ্ক করা ধৈর্য থাকতে হবে। এই 1 নম্বর সমীকরণে আর এর মান বসাই দেবো, 4% পেয়ে গেছে। এখন এখানে তো 1 তো দেওয়া আছে, তাহলে অটোমেটিক্যালি পি এর মানটা চলে আসবে 1 প্লাস 4/100 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 6500। তাহলে পি ইকুয়াল টু 4 দিয়ে 100 কাটলে 25, 25 আর 1 দিলে 25 ওকে 25 আর 26, তাহলে এই 26/25টা ওই পাশে যে উল্টে যাবে, উল্টে যে উপরে 25 চলে আসবে, নিচে 26 চলে আসবে। এই 26 দিয়ে এটাকে কাটাকাটি করা যায়, এটা কাটাকাটি করলে 25 হয়, আর এইখানে একটা শূন্য, 250। তাহলে অতএব পি ইকুয়াল টু 25 25 625, আর এটা একটা শূন্য, তার মানে 6250। তাহলে গ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সমীকরণ বুঝলে পরেরটা নিজের মতো করে করা দরকার আপনাদের, ঠিক আছে? আচ্ছা, এই সমীকরণ দুটো বুঝছেন কিনা, এবং 2 নম্বর সমীকরণকে ভাগ করছি 1 নম্বর সমীকরণ দিয়ে, এইটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্লাস 8 এর বইয়ে হুবহু আছে, এইভাবেই সমাধান আছে। এখন আমরা কি এমসিকিউ পরীক্ষা আসলে এইভাবে করব না, এমসিকিউ পরীক্ষা এমন ভাবে সাইজ করে নিব যে ওই কয়েক সেকেন্ডে অ্যান্সার চলে আসে, কিন্তু সেটার জন্য এতক্ষণ ধরে যে আলোচনা করছি এটা দরকার আছে। এই রিটেন সমাধান ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন যে রিটেন সমাধান ক্লিয়ার। ওকে, এমসিকিউ এর জন্য আসলে লজিক খুব ইম্পর্টেন্ট। লজিক হচ্ছে যে এইখানে হচ্ছে 1 বছরের সুদ আসল, তার মানে আমরা খেয়াল করেন তো, মনে আছে কি আপনাদের এই অঙ্কগুলা? 100 টাকা 10% বাড়লে হয়ে যায় 110 টাকা 1 বছর পরে। 1 বছর পরে আবার যখন হিসাব হবে তখন এই 110-এর 10% বললে হবে 11 টাকা, ইকুয়াল টু হয়ে যাচ্ছে 121 টাকা। তার মানে 100 টাকার সুদ 10 টাকা, তারপরের বার আবার 110-এর সুদ হয়। তাহলে প্রথম বছরের আসলের সঙ্গে যখন সুদ যুক্ত হয়ে যায়, দ্বিতীয় বছরের সুদ আসলটা হয়ে যায় আসল, এবং দ্বিতীয় বছরের সুদটা যুক্ত হয়ে যাবে 2 বছর পরে সুদ আসল। তাহলে এইটা হচ্ছে প্রথম বছর পরে সুদ আসল। এই টাকাটা যে 6760 টাকা হলো, এইখানে কয় টাকা বাড়লো? এইখানে বাড়ছে 260 টাকা। কেন বাড়লো? কারণ 6500 টাকার সুদ হচ্ছে 260 টাকা। এখান থেকে আমরা অঙ্ক শুরু করে দিব। তাহলে আসি আমরা দ্বিতীয় বছরের সুদ সমান সমান 6760 মাইনাস 6500 সমান সমান 260 টাকা। এই 260 টাকা বাড়ছে সুদ, তাহলে পার্সেন্টেজ কত? 6500 টাকার সুদ যদি হয় 260, 100 টাকাতে কত টাকা? এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 65 এর ডাবল হচ্ছে 130, 130 এর ডাবল হচ্ছে 260, তার মানে 4%। তাহলে এখন এই যে 6500 টাকা, এটা যেহেতু 1 বছরের সুদ যুক্ত আছে এখানে, তাহলে আমরা বলতে পারি 104% এর মান 6500, আর 100% এর মান কত? 104 আর 100, 26, এটা হচ্ছে 25, 4 দ্বারা কাটাকাটি, এই 26 দিয়ে এটাকে কাটাকাটি করলে 250, 250 আর 25 গুণ করলে 6250। এইটুকু লিখে অ্যান্সার করা সম্ভব। এবং এই অঙ্কটা করার সময় যেই যেই লজিক গুলাকে আমরা কাজে লাগালাম, ফোকাস করলাম, বললাম, এগুলো অলরেডি আগে বলা হয়ে গেছে, শুধু জাস্ট বেসিকটা মাথায় রাখতে হবে যে এই বেসিকটা এখানে ইউজ হবে, ঠিক আছে? আচ্ছা, এই শর্টকাটটা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। দ্বিতীয় বছরের সুদ যে বললাম, এই কথাটা বুঝতে পারছেন? দেখেন এইখানে হচ্ছে আসল, এই টাকাটা 1 বছর পরে হয়ে গেল 6500 টাকা, আরো 1 বছর পরে মানে দ্বিতীয় বছর পরে হয়ে গেল 6760 টাকা। তাহলে বলেন এইখান থেকে বাড়লো 260 টাকা না? আর এইখানে কত বাড়ছে এটা তো আমরা জানি না। তাহলে এই টাকাটা যে বাড়লো 260, এটা কার উপর? এই আসলের উপর। তাহলে এখান থেকে আমরা সুদের হার পেলাম 4%। যখন আমরা সুদের হার পেয়ে গেলাম তখন আমরা 104%, আসল 100%, আসল কত হয় হোক, আসল তো 100%। আর এখানে সুদের হার যেহেতু 4% অ্যাপ্লাই হচ্ছে, তাহলে প্রতিবার 4% হিসাব হবে। তাহলে 104% মান 6500, 100% মান 6250।
ওকে, বাসায় একটু সময় দিতে হবে, ঠিক আছে? যে কোনো অধ্যায়ের শেষের অঙ্কগুলো এরকম। তাহলে 164 নম্বর অঙ্কটা আপনারা হুবহু নিজে করবেন, একই রকম অঙ্ক, জাস্ট ডিজিট ভিন্ন। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন 1 বছর আন্তে সবৃদ্ধি মূল 19,500 টাকা এবং 2 বছর আন্তে সবৃদ্ধি মূল 20,280 টাকা হলে মূলধন কত? তবে সব পরীক্ষার ওই প্রশ্নগুলো লাগবে না। আমরা এখন আসবো ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদের অঙ্ক 165 নম্বরে। আর মাত্র 10টার মতো অঙ্ক আছে। কি 10টা অঙ্ক করার ধৈর্য আছে তো নাকি? তাসনিম মিফার, স্যার সুদ কি আসলের উপর হিসাব হয় না? এখানে 6,500 তো সুদ আসল, এটা তো শুরুতে বোঝাইলাম এবং একটা শতকরার উদাহরণও দিলাম যে কিছু টাকা পার্সেন্টেজ যুক্ত হওয়ার পরে যে সুদ আসল হয়, দ্বিতীয় বছর পুরো টাকাটার উপর হিসাব হয়। তার মানে 100 টাকা ব্যাংকে রাখলে 1 বছরে 10 টাকা সুদ পাওয়া গেলে দ্বিতীয় বছরের সুদ আসল 100 এর সাপেক্ষে 100 যদি আসল হয় আর সুদ আসল হচ্ছে 110। এখন আমরা যদি আবার ঋণ দিতে যাই, এবার কিন্তু আমার আসল হবে 110। এই 110টা সুদ আসল হচ্ছে যদি 100 এর সাপেক্ষে হিসাব, কিন্তু যখন 110 টাকা আমি বিনিয়োগ করে পরের বছর সুদ আসল বাড়ি করবো বা সুদ বাড়ি করবো, তখন কিন্তু 110 টাকাটাই আসল। এবং এই কথাগুলো শতকরা অধ্যায়ে অনেকবার বলা হয়েছে যে সব সময় লেটেস্টটার উপর হিসাব হয়, ঠিক আছে? লাখ ক্ষতির অঙ্কে 100 টাকায় যে কিনছে ও বিক্রি করছে 110 টাকায়। এখন যে 110 টাকায় বিক্রি করছে ওর হিসাব চ্যাপ্টার ক্লোজ। এখন যে কিনলো 110 টাকা, এ যখন পরে হিসাব করতে যাবে ওই কি 100 টাকার উপর হিসাব করবে না 110 এর উপর হিসাব করবে? এই সেন্স গুলো বাড়ানোর জন্য আমি অনেক অনেক কথা বলি, কিন্তু ওই কথাগুলো আপনাদের কাছে অতিরিক্ত মনে হয় অনেক সময়, বা লোড মনে হয়। বাট ওইটা যে প্রত্যেকটা কথা আপনাদের জন্য অনেক দামি, এই গুরুত্বটা বুঝতে হবে, ঠিক আছে? কারণ আমি তো জানি যে এই জায়গাগুলোতে কনফিউশন তৈরি হবে পরে। আমরা এখন আসবো ষান্মাসিক সুদ কষা শিখবো। ষান্মাসিক সুদ কষা জিনিসটা জটিল কোনো নাই, সিম্পল বিষয়টা জাস্ট একটু দেখেন যে আমি যদি 1,000 টাকা ব্যাংকে রাখি, সিরিয়াসলি খেয়াল করেন, হ্যাঁ, 1,000 টাকা ব্যাংকে রাখি, এই অঙ্কটাও হয়ে যাবে অটোমেটিক্যালি, কিন্তু জাস্ট সিম্পল বিষয়টা দেখেন। এটা 1 বছর পর একটা সুদ হবে, 2 বছর পর আর একটা সুদ হবে। এখন ধরেন আছে এইখানে 10% সুদের হার হয়, তাহলে কি হয়? তাহলে 1 বছরে 100 টাকা পাওয়া যায়। যদি 2 বছর হয় তখন 1,000 টাকার 100 টাকা মিলে 1,100 টাকা হয়ে যাবে আসল। এই 1,100 টাকার 10% আবার হয়ে যাবে 110 টাকা। তার মানে প্রথম বছরের সুদ হচ্ছে 100 টাকা, দ্বিতীয় বছরের সুদ হচ্ছে 110 টাকা। তো এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কি, যে প্রথম বছরের থেকে দ্বিতীয় বছরের সুদ 10 টাকা বেশি এবং 2 বছর হওয়ার কারণে এখানে সুদের সুদ একটা পাওয়া গেল। বাট এই জিনিসটা যদি আবার এইরকম হয় যে একটা লোক 1,000 টাকা রাখছে, 1 বছর পরে টাকা শোধ করে দিবে, তাহলে তো সুদের সুদ পাওয়ার সুযোগে পাবে না, 100 টাকায় সুদ দিতে হবে। এটা কখন? এটা সরল সুদের ক্ষেত্রে 100 টাকা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও 100 টাকা। তো এটা আমরা শিখছি না? অবশ্যই শিখছি। চক্রবৃদ্ধি সুদ যেদিন শুরু করছি প্রথম 4-5টা অঙ্কের মধ্যে এই কথাগুলো আছে যে চক্রবৃদ্ধির ক্ষেত্রেও সরল প্রথম 1 বছর যদি হয় হিসাব, তাহলে সরল সুদে যা, চক্রবৃদ্ধি সুদও তা। কিন্তু ব্যাংকাররা যখন দেখতেছে যে অনেক মানুষ চক্রবৃদ্ধির ভয়ে বেশি দিনের জন্য সুদ আসল দিতেছে না, ব্যাংক মানে টাকা নিতেছে না, ওরা 1 বছরের মধ্যে টাকা শোধ করে দিতেছে, তাহলে এই তো সুদের সুদ নেওয়ার সুযোগ পাচ্ছে না। তখন অনেক ব্যাংক সিস্টেম করলো কি, যে আমরা এই 1 বছরটাকে বা 12 মাসটাকে 2টা ভাগে ভাগ করব। সেটা হচ্ছে এই পাশে 6 মাস, এই পাশে 6 মাস। আর মানুষকে বলবো যে স্যার আপনি 1 বছর পরে টাকা দিতে আসেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের ব্যাংকে 6 মাস পর পর হিসাব হয়, তো এই জন্য আমরা 6 মাস পর পর একটা হিসাব করে রাখবো। ব্যাংকাররা এত বেশি ম্যাথ পারে, ম্যাথ বুঝে, তারা তো অবশ্যই নিজের লাভটা দেখবে, তাই না? আচ্ছা, তো তারা যে লাভটা দেখে ওই লাভটাকেই আমরা এখন ক্যালকুলেশন করব। এই 6 মাস পর পর যে হিসাবটা রাখা হয় এটাকেই বলা হয় ষান্মাসিক, ঠিক আছে? আচ্ছা, 6 মাস পর পর হিসাব করলে কি এই যে লোকটা 1,000 টাকা ঋণ নিছে সে কি 100 টাকায় সুদ দিবে নাকি বেশি দিবে না কম দিবে? আমরা এখন এই হিসাবটা শিখতে যাচ্ছি, জটিল কোনো কিছু নাই। তো দেখেন আমাদের যে সুদের হার 10%, এইটা তো পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হচ্ছে 100 টাকা আসল আর 1 বছর, এটা তো আমরা শুরুতে শিখছি। তো এখন 1,000 টাকার ক্ষেত্রে 10%ই বলছে, যাতে মানুষ বিভ্রান্ত না হয়।
তাহলে 10% যদি 1 বছরে হয় তাহলে 6 মাসে তো আর 10% হবে না, তখন এইটাকে অর্ধেক করে নিতে হবে, 6 মাসের জন্য 5%। তার মানে এই 1000 টাকার প্রথম 6 মাসে 5% হিসাবে 1000 এর 5% সমান সমান 50 টাকা। আর পরে 6 মাসে আবার 1000 এর 5%, তাহলে আবার 50 টাকা। তাহলে এই 50 টাকা এই 50 টাকা মিলে যদি 100 টাকা সুদ হয়, আর 1 বছর সরাসরি তো 100 টাকা সুদ হয়, তাহলে আবার এত হিসাবের কাহিনী কি? কাহিনীটা হচ্ছে এই যে চক্রবৃদ্ধির খেলাটার মতো, যে এই যে প্রথম 6 মাসের 50 টাকা আছে না, এইটার উপর আবার 5% দ্বিতীয় 6 মাসের মধ্যে দিতে হবে। এই টাকাটাই হচ্ছে ব্যাংকাররা এক্সট্রা পাবে, এটা হচ্ছে এক্সট্রা সুদ। তাহলে 50 এর 5% মানে হচ্ছে 50 এর 10% হলে 5 টাকা হইতো, তাহলে 5% হবে 2.5 টাকা। এই 2.5 টাকা অতিরিক্ত সুদ দিতে হবে যদি শুধুমাত্র প্রথমে ঋণ দেওয়ার সময় বলে যে এইখানে ষান্মাসিক চক্রবৃদ্ধি অ্যাপ্লাই হবে। তাহলে আপনারা যদি ঋণ নিতে যান, এই কথাটা অবশ্যই দেখতে হবে যে আমাকে এটা যে ইন্টারেস্টের রেট 10% বলতেছে, এটা কি সরল সুদ নাকি চক্রবৃদ্ধি সুদ, নাকি চক্রবৃদ্ধির মধ্যে আবার ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদ। তাহলে ষান্মাসিক চক্রবৃদ্ধি হলে কি সমস্যাটা হচ্ছে, যে 6 মাস পর পরে নর্মাল হিসাবের মতো হিসাব হচ্ছে, কিন্তু প্রথম 6 মাসের উপর আবার দ্বিতীয় 6 মাসে চক্রবৃদ্ধি হিসাবে হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদ। এক্ষেত্রে নতুন কি, পুরাতন হিসাবের সাথে পার্থক্য কি? পুরাতন হিসাবের সাথে পার্থক্য হচ্ছে দুইটা। সেটা হচ্ছে যে একটা হচ্ছে সুদের হারটাকে অর্ধেক করে দিতে হয়, আর একটা হচ্ছে যে এই যে 6 মাস 6 মাস করে যে হিসাব হলো, এইটাকে 1 বছরটাকে তখন 2 বছরের মতো হিসাব করতে হয়। মানে এখানে কিন্তু ছিল সময় টোটাল 1 বছর, কিন্তু 6 মাস 6 মাস বলার কারণে দুইটা পার্ট হয়ে গেল। দুইটা পার্ট হওয়ার কারণে আমরা আগে যেমন প্রথম বছর দ্বিতীয় বছর হিসাব করছি, এই প্রথম 6 মাসটাকে আমরা প্রথম বছর এবং দ্বিতীয় 6 মাসটাকে দ্বিতীয় বছর হিসাব ধরে যেভাবে হিসাব হয় সেইভাবে হিসাব করব। কিরকম দেখেন, এই অঙ্কটা যদি আমি চক্রবৃদ্ধির স্টাইলে করি, 1 বছর বলছি 5% বলছি, তাহলে এই যে 50 টাকা প্রথম 6 মাসের সুদ, দ্বিতীয় 6 মাসের সুদ 50 টাকা, কারণ এখানে পুরোটাতে 5% অ্যাপ্লাই হবে। প্রথম 6 মাস, দ্বিতীয় 6 মাস, তাহলে 50-50 আর 50 এর 5% মানে হচ্ছে 2.5 টাকা। তাহলে অ্যান্সার কত? 50-50 100 আর 2.5 মিলে হচ্ছে 102.5 টাকা। এইটা হচ্ছে 165 নম্বর প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, 102.5 টাকা। সরি, এটা 165 অ্যান্সার না, এটা যে অঙ্ক পার্সেন্টেজ ভিন্ন বানাই দিচ্ছি। তো এটা যদি বুঝে থাকেন তো আমাকে 165 নম্বর অঙ্কের অ্যান্সার বলেন। তাহলে বার্ষিক 8% সরল সুদে ষান্মাসিক প্রতি 6 মাসে চক্রবৃদ্ধিতে 10,000 টাকা, 1 বছরের সুদ কত হবে? দেখেন, যদি আমি সহজে করি, 1000 এর 4% হিসাবে, এখানে 4% হিসাবে হবে। দেখেন দুইটা পার্ট, 8% কে 2 দ্বারা ভাগ করলে 4%, আর 1 বছর মানে হচ্ছে 2টা 6 মাস। এই দুটা কাজ হচ্ছে নতুন, তাছাড়া বাকি সবকিছু আগের মতো। কিরকম, 1000 এর 4% যদি বলতো তাহলে 40 হতো, আবার 40 হতো। 40 এর 4% কত? 1.6 টাকা। তাহলে 40, 40, 80 আর 1.6 মিলে 81.6 টাকা হচ্ছে টোটাল সুদ। এটা হচ্ছে 165 নম্বর প্রশ্নের অ্যান্সার ক। এই যে যেভাবে করে দিলাম, এভাবে করতে পারবেন নাকি ভয় লাগবে? কনফিডেন্স না করে হলে কিন্তু এত ফাস্ট মাথায় আসবে না। ঠিক আছে, নতুন প্রথমের কাজটা যদি করতে ভুলে যান তাহলে তো সমস্যা। 166 নম্বর অঙ্কটা হুবহু আগের মতোই করে নেবেন। 20% এর 1000 ষান্মাসিক সুদ কত? এটাও আগের মতো করে নেবেন। ঘুরিয়ে আসলেও পারা যাবে, কিন্তু রোবটের মতো মুখস্থ করলে লেজুর লাগানো অঙ্ক দেখলে মাথা ঘুরবে। কিরকম, 168 নম্বর অঙ্ক দেখেন কি বলতেছে। শতকরা বার্ষিক 20% হারে 1000 টাকার 18 মাসের ষান্মাসিক সুদের পরিমাণ কত? এখানে যে 18 মাস বলছে মানে কি? 18 মাস মানে হচ্ছে 3টা 6 মাস। এখানে যে 20% বলছে এটা কি? এটা আবার 3 দিয়ে ভাগ করবেন না, এটা তো আমি 6 মাস 6 মাস পরে, ষান্মাসিক বলছে মানে কি 6 মাস 6 মাস পরে হিসাব হবে, তার মানে এটা 10%। আর চাইছে কি সুদের পরিমাণ কত হবে? তাহলে সুদের পরিমাণ, তাহলে আমরা দেখেন অঙ্কটা কিভাবে করবো, কয়েক সেকেন্ডে হবে। এই একটা 10% হিসাব হবে এখানে। ঠিক আছে, 20%টাকে 2 দ্বারা ভাগ করলে 10%, আর 18 মাস 6 মাস দিয়ে ভাগ করলে কি হচ্ছে 3টা 6 মাস। তাহলে এখানে 10% হারে 100, 100, 100, এইটা 10% হারে 10, 10,
এটা 10% হবে 11। ঠিক আছে, তাহলে এতে কি চাইছে, ষান্মাসিক সুদের পরিমাণ কত, ষান্মাসিক সুদের পরিমাণ, শুধু সুদের পরিমাণ চাইছে 100 100 100 300, 10 10 20 আর 11 31, তাহলে 300 প্লাস 31 সমান সমান 331। ঠিক আছে, 168 নম্বর প্রশ্নের অ্যান্সার ক। খুব কি কঠিন বলেন তো, আগের সাথে মিল আছে না? তাহলে শুরুর কাজটা করে নিতে পারলেই তো হয়ে গেল। ওকে, খুবই ইন্টারেস্টিং ছিল অঙ্কগুলা। আশা করি সবাই এই ইন্টারেস্টিং টেকনিকটার গুরুত্ব দিবেন। 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসাব করা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? 2 বছরে এখানে হিসাব বলছে, তো এই জন্য এখানে কি হবে, এখানে 4টা 6 মাস হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে অ্যান্সার গুলা সংখ্যায় না দিয়ে পাওয়ার আকারে দিছে, তাহলে আমাদের সূত্র আকারে করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, অথবা এইভাবে 10,000 এর, আচ্ছা চক্রবৃদ্ধি সুদের 6 মাসের সূত্রটা তো দেখায়নি। আচ্ছা সূত্রটা দেখাচ্ছি, এটা সূত্রটা দেখায়নি। সূত্র হচ্ছে ওই যে কাজটা করলাম ওই কাজটায়, সূত্র হচ্ছে পি প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস এই যে আর পার্সেন্ট আছে না, আর ডিভাইডেড 2, যত পার্সেন্ট আছে সেটা 2, আর এটা হচ্ছে এন ডিভাইডেড 2, সরি ইন্টু 2, মানে যত বছর বলবে তার থেকে ডাবল করে নিতে হবে 2n আর কি। তাহলে এখানে প্রিন্সিপাল কত, আচ্ছা মানে আগে যে চক্রবৃদ্ধি সুদের মূলধনের অঙ্কটা করছিলাম ওইটার মতোই সুদের হারটাকে অর্ধেক করে নিতে হবে আর সময়টাকে ডাবল করে নিতে হবে। তার মানে 1 বছর বললে বুঝতে হবে 2টা এন হবে, 2টা 6 মাস, 2 বছর বললে বুঝতে হবে 4টা 6 মাস। তাহলে এখানে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল, আচ্ছা এখানে উত্তর কি যাইছে, যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসাব ধরা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত। এই সূত্রটা কিন্তু সবসময় সুদ আসলের সূত্র। তাহলে এখানে প্রিন্সিপাল হচ্ছে 10,000 গুণন 1, সুদের হার তো দেওয়া আছে 20%, তাহলে হিসাব হবে 10%। সময় দেওয়া আছে 2 বছর, তাহলে এখানে বসবে 4। ঠিক আছে, এই শূন্য কাটা, তাহলে থাকতেছে কত খেয়াল করেন, এইখানে 10,000 গুণন 10 আর 1 11, 11/10 পাওয়ার 4। তাহলে এইখানে পাওয়ার 4 বলার কারণে এই যে প্রথমে যে 10,000 আছে না গুণন, এই নিচের 10টা 4 বার গুণ হবে, 4 বার গুণ হলে 4টা শূন্য হয়ে যাবে, আর উপরের 11-র উপর পাওয়ার 4টা রেখে দিলাম, এই 4টা শূন্য এই 4টা শূন্য কেটে যাবে, তাহলে থাকতেছে কত 11-র উপরে পাওয়ার 4। তাহলে এখানে খ হচ্ছে অ্যান্সার, 11-র উপরে পাওয়ার 4। আমরা যদি একটু লিখেও করি, এর এই যে 110% কথাটাকে 4 বার লিখতে হবে, 4 বার লেখা মানে পাওয়ার 4 গুণ অবস্থায় যেহেতু, তাহলে 4 বার লিখলে পাওয়ার 4 হচ্ছে নিচে, তাহলে এখানে 100 দিয়ে 0 কেটে দিয়ে এই যে পাওয়ার 4 থাকার কারণে মানে 11/10-এর উপরে পাওয়ার 4 মানে হচ্ছে এই শূন্যটা 4 বার আর উপরে 11টা 4 বার, 11^4 লিখে দিলাম। তাহলে এই যে এইখানে 4টা শূন্য বাদ দিলে শুধুমাত্র 11-র উপর পাওয়ার 4 থাকে। সূত্র দিয়ে করলেও যা, আমরা লিখে করলেও তা, মানে আমাদের শর্টকাটটা এখানে কাজে লাগবে না, শর্টকাটটা কাজে লাগবে তখন 11-র উপর পাওয়ার 4 এর শূন্য সংখ্যা চলে আসবে, তো আমাদের তো এখানে সংখ্যা লাগতেছে না, এই জন্য পাওয়ার দিয়ে করবেন। একটা ব্যাংকে বার্ষিক 20% সুদের হারে একটা স্থায়ী আমানত করা হয়, ব্যাংকটিতে অর্ধ বার্ষিকী ভিত্তিতে চক্রবৃদ্ধি সুদ প্রদান করলে আনুমানিক কত বছরে আমানত দ্বিগুণ হবে। এটা একটা ফরম্যাট আছে, আমানত দ্বিগুণ হওয়ার জন্য একটা কমার্সের সূত্র আছে আর কি, আগের অঙ্কটা বুঝছেন কিনা বলেন, এটা হচ্ছে 170 নম্বর অঙ্ক, অর্ধবার্ষিকী, কিন্তু এটা অর্ধবার্ষিকী। অর্ধবার্ষিকী যদি যে কোনো সময় যে কোনো সুদ আসল দ্বিগুণ হবে 72 সুদের হার, এটা সূত্র আর কি। হ্যাঁ, তাহলে 72-কে এখানে সুদের হার হচ্ছে যদি আমরা 20 দিয়ে গুণ করি, সুদের হারকে এখানে কিন্তু অর্ধবার্ষিকীর বলার কারণে সুদের হারকে আর অর্ধেক করা লাগবে না, কারণ অর্ধবার্ষিকী বললেই ওটার জন্য 72। তাহলে 20 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 3.6 এত বছর। অপশনে 3.6 নাই, কাছাকাছি আছে 3.5, এখানে যেহেতু প্রায় বলছে তাহলে অ্যান্সারটা হবে 3.5 বছর। 3.5 বছর হচ্ছে খ নম্বর অপশনে আছে। এইটা আসলে ক্যালকুলেটর ছাড়া এত সূক্ষ্ম হিসাব নর্মাল ভাবে হবে না, এই জন্য হয় এই সূত্রটা মনে রাখতে হবে। নর্মালি এরকম অঙ্ক এইটাই শুধু আসছে হঠাৎ করে। হ্যাঁ,
এরকম প্রশ্ন তেমন আসে নাই, কারণ নর্মাল করতে গেলে দেখেন 3.5 বছর মানে কি 7 বার 6%-এর এই 20% হিসাবটা 7 বার তো করা সম্ভব না মুখে মুখে, ঠিক আছে। আর এখানে চাইছেও আর কি অ্যাপ্রক্সিমেট হিসাব। তো এই জন্য এটা এই সূত্রটা মনে রাখতে পারেন যে যত বছরে দ্বিগুণ হবে সেইটার হিসাব, ঠিক আছে। আচ্ছা ওকে, হ্যাঁ মোটামুটি চক্রবৃদ্ধি সুদ কষার অঙ্ক চ্যাপ্টার ক্লোজ। এখন আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করে আজকে ক্লাস ক্লোজ করে দিব। তাহলে আমরা আর কয়েকটা অঙ্ক করে শেষ করে দিব। সেটা হচ্ছে 171 নম্বর। দেন একজন ব্যক্তি 9,000 টাকার উপরে 30% খাজনা 12টি সমান কিস্তিতে পরিশোধ করে, প্রতি কিস্তির পরিমাণ কত? তাহলে এখানে কিন্তু সরল সুদ চক্রবৃদ্ধি সুদ কিছু যদি না বলে তাহলে সরল সুদ করবেন সব সময়। তাহলে 9,000 এর 30% এটা বাইর করবেন, বাইর করার পরে 12টি সমান কিস্তিতে, তাহলে এটাকে আবার এই পুরো জিনিসটাকে যেহেতু 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে নিচেই 12 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তাহলে এই দুটা শূন্য, এই দুটা শূন্য কাটা, 3 10 30, 3 আর 4 12, আবার 2 দিয়ে কাটি, আচ্ছা 6 2 12 আর হচ্ছে 5 6 30, তাহলে 450 ডিভাইডেড 2, তার মানে হচ্ছে 225 টাকা। ক নাম্বার আনসার, মানে 9,000 এর 30% বাড়ি করার পরে 12 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, ঠিক আছে, মাসিক কিস্তি। চক্রবৃদ্ধির কথা বলা নেই, এই জন্য কোনো প্যাচ নাই। 172 বলছে বার্ষিক শতকরা 11 টাকা হারে 6,000 টাকার এক বছরে পরিশোধ হলে মাসিক কিস্তির পরিমাণ 6,000 এর 11% বাড়ি করে 12 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 5,000 এর 11% মানে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। ও আচ্ছা, এখানে এক বছর কিন্তু সুদের কথা বলে না, আগের অঙ্কটাতে সুদের কথা বলছে, খেয়াল করেন। এই অঙ্কটাতে কি বলছে যে 12টি সমান কিস্তিতে পরিশোধ করানো, টাকার উপরে 30% খাজনা। এই অঙ্কটাতে কিন্তু অ্যান্সারটা এরকম হওয়ার কথা ছিল না, কারণ এখানে কিস্তি যখন দেয় নর্মালি তখন কিন্তু আসল সহ সুদ হয়। চক্রবৃদ্ধির বলে না থাকার কারণে এবং অপশন না থাকার কারণে 225 আমরা শুধু সুদগুলোকে ভাগ করলাম, কিস্তিতে কিন্তু সুদ আসল চলে যায়, ঠিক আছে। মানে এই যে 9,000 এর 30% আছে না, 9,000 প্লাস 30% আছে, 9,000 এর 30% মানে 0 0 কাটা 0 0 কাটা 3 লং 27, 2700 টাকা। তাহলে 9,000 11,700 টাকা, এইটাকে 12 দিয়ে ভাগ করার কথা। তাহলে কি হবে, আসল সহ সুদ সহ যাবে। ওইখানে আবার জটিল হিসাব আছে, সেগুলো পরের হিসাব। বাট এই প্রশ্নে অপশনটা এইভাবে দেওয়ার কারণে আমরা এইভাবে সমাধানটা নিচ্ছি। পরের প্রশ্নটাতে দেখেন, এখানে কি হচ্ছে 60,000 এর 11%, তাহলে 11% এর কারণে 2টা শূন্য 2টা শূন্য কাটা, 600 আর 11 গুণ করলে 0 0 6 11 66 6 66, 6,600 টাকা হচ্ছে কি, এটা হচ্ছে সুদ। এইটাকে যদি আমি 12 দ্বারা ভাগ করি তাহলে কি বাইর হবে, 550 টাকা। এটা কি, এটা হচ্ছে এক মাসের সুদ। আর 550 কিন্তু এখানে কোথাও নাই, কারণ কি, কারণ হচ্ছে যে এখানে মাসিক কিস্তির পরিমাণ চাইছে, তো আসলটাও ভাগ করে দিতে হবে। তাহলে দেখেন এটা যদি আমাদের এই 6,600 টাকা যদি সুদ হয়, তাহলে 60,000 টাকা আসল, 6,600 টাকা হচ্ছে সুদ। তাহলে টোটাল পরিশোধ করতে হবে কত টাকা, 66,600 টাকা। 12 মাসে যদি 66,600 টাকা পরিশোধ করতে হয়, এক মাসে কত, তাহলে 12 দিয়ে ভাগ করলে 5 12 60, 6 থাকতেছে 5 12 60 থাকতেছে 6, 5 12 60 থাকতেছে 0 0, 5,550 টাকা। অথবা এইভাবে ভাগ করা যাইতো যে 60,000 টাকা আসল আছে না, এটা ভাগ করলে প্রত্যেক মাসে আসল শোধ করতে হবে 5,000 টাকা, আর এইখানে সুদ হচ্ছে 550 টাকা। তাহলে এক মাসের সুদ আসল হচ্ছে 5,550 টাকা। অনেকগুলো বিকল্প দেখানোর কারণে মনে হচ্ছে জটিল, বিষয়টা এতগুলো সুদ কষার অঙ্ক করার পরে জটিল ভাবার সুযোগ নাই, কারণ আসলটা সুদ যুক্ত করে দিলাম। তাহলে এক বছরের সুদ আসল হচ্ছে 66,600 টাকা, 12 মাস দিয়ে ভাগ করলে এক মাসের কিস্তি হচ্ছে 5,550 টাকা। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 173, 50 পয়সা আর 50 দিনের সুদ 50 পয়সা হলে দৈনিক সুদের হার কত? দৈনিক চাইছে, তাই না? তাহলে 50 পয়সার 50 দিনের লিখি ওই কি নেমে 50 পয়সার 50 দিনের সুদ সমান সমান 50 পয়সা। তাহলে 1 পয়সার একদিনের সুদ সমান সমান 1 পয়সার সুদ কম হবে, এই জন্য কম ভাগ, আবার একদিনের সুদ আরো কম হবে, এই জন্য আবার ভাগ। আর 100 পয়সার একদিনের সুদ,
100 পয়সার সুদটা বেশি হবে, এই জন্য 100টা উপরে। এই 50 কাটা, এই 50 দিয়ে 100 কাটলে 2 পয়সা। ঘ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আর ঐকিক নিয়ম ছাড়া লজিক্যালি করতে চাইলে কি করতে হবে, 50 দিনের সুদ যতই হোক একদিনের সুদ তো কম হবে, একদিনের সুদ হবে 1 পয়সা। আর 50 পয়সার সুদ যদি 1 পয়সা হয়, 100 পয়সার সুদ ডাবল হবে। সূত্র দিয়েও করা যেতে পারে, কিন্তু এখানে বছরের কাহিনীটা নাই তো, এই জন্য দিনের হিসাবটা ধরে করতে হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 2 পয়সা। 174, শতকরা বার্ষিক যে হারে কোন মূলধন 6 বছরে মুনাফা আসলে মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। এটা বোর্ড বই 8ম শ্রেণীতে আছে, আবার এনএসআই এডিতে 2017 সালে আসছে। এই অঙ্কটা আমরা রিটেন আকারে করবো, শর্টকাটও দেখবো। দেখেন এই অঙ্কটা করার পরে আর একটা অঙ্ক মাত্র আছে, না 2টা অঙ্ক আছে আর। ঠিক আছে, 175, 176। এই 3টা অঙ্ক একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে হয়ে যাবে। তাহলে 174 নম্বরে বলতেছে শতকরা বার্ষিক যে হারে কোন মূলধন, যে হারে মানে এখানে একটা পার্সেন্টেজ আসবে, কোন মূলধন 6 বছরে মুনাফা মূলধনে, 6 বছরে মুনাফা মূলধন মানে সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে ধরি আসল হচ্ছে 100, তাহলে সুদ আসল 6 বছরে, হ্যাঁ 6 বছরে সুদ আসল সমান সমান 200। অতএব 6 বছরে সুদ, যেহেতু 200 টাকার মধ্যে 100 টাকায় আসল, তাহলে সুদ হচ্ছে 100 টাকা। তাহলে অতএব সুদের হার 100 টাকার সুদ 100 টাকা হয়, সময় লাগে 6 বছর। তাহলে সুদের হারটা কত হবে? 100 দিয়ে 100 ভাগ, এখানে পার্সেন্টেজ টানতে গেলে ফ্র্যাকশন চলে আসতেছে, সমস্যা নেই, 50/3%। এই 50/3% কি এটা কি অ্যান্সার? না, এটা হচ্ছে ওই যে মুনাফা মূলধনের যে হারে আছে না, এই যে হারের মান হচ্ছে 50/3%। ঠিক আছে, এখন আমাদের কি অঙ্ক শেষ? না, সেই হারে, এই সেই হারে মানে এই 50/3% হারে কত টাকা, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। 4 বছরে মুনাফা মূলধনে এত টাকা হবে। তাহলে আবার ধরি, এবার দ্বিতীয় পার্টের কাজ শুরু হলো কিন্তু, হ্যাঁ ধরি আসল 100 টাকা, অতএব 50/3% হারে 4 বছরে সুদ আসল। দেখেন 100 টাকা তো হচ্ছে আসল, তাই না? আর সুদের হার কত? 50/3%। এটা তো 1 বছরে, তাহলে 4 বছরে কত? 4 দ্বারা গুণ। এটা যদি যোগ করি তাহলে কি হবে? 4 বছরে সুদ আসল বাইর হবে। তাহলে 4 দ্বারা গুণ করলে 4 50 200, 3 আর 100 গুণ করলে 200, 500/3। এটা ক্যালকুলেশন করে নেবেন। 4 আর 50 গুণ করলে 200, 200/3, 200/3 100 সঙ্গে যোগ করলে 3 দিয়ে 100 কে গুণ করলে 300, 300 আর 200 500, 500/3। 500/3 কি অ্যান্সার? না, 500/3 সুদ আসল হলে আসল 100। মানে এই 500/3টা সুদ আসল কখন হবে? যদি আমাদের আসলটা আমরা 100 হয়। কারণ কি, এখানে সুদ আসল দেওয়া আছে, আমাদের আসল বাড়ি করতে বলছে, এই জন্য। এটা কিন্তু আবার 4 বছরের হিসাব আছে। তাহলে 1 টাকা হলে আসল হবে, এই যে এটা উল্টে যাবে, উপরে 3 নিচে 5। আর কত টাকা বলছে? 2050 টাকা। 2050 টাকা সুদ আসল হলে আসল এই 2050, এখানে গুণ। তাহলে এই দুরাশন কাটা, 5 দিয়ে এটাকে কাটলে 4 আর 410, আর 3 আর 410 গুণ করলে 1230। ধাপগুলা অনেকগুলা, কে কতটুকু বুঝছেন একটু কমেন্টে জানাবেন। তাহলে আবার একটা রিপিট করে দেই, সেটা হচ্ছে যে আসল হচ্ছে 100 টাকা প্রথমে ধরলাম, 6 বছরে যেহেতু সুদ আসল 200 টাকা হবে, তাহলে এইখানে 6 বছরের সুদ হচ্ছে 100 টাকা। তাহলে সুদের হার কত? 100 টাকায় সুদ 100 টাকা, 6 বছরে যদি 100 টাকা হয়, তাহলে 100তে কত হবে? ঠিক আছে, আমরা কাটাকাটি করে দেখতেছি 50/3%। এখন আসি, এখান থেকে আমরা দেখতেছি যে পরবর্তীতে সুদ আসল দেওয়া আছে 4 বছরে 2050 টাকা, এইটার আসল কত? তাহলে আমরা দেখি যে পরে ধরি আসল 100, এই আসলটা কিন্তু পরবর্তী সুদ আসলের আসল। তাহলে আসল 100 হলে 50/3% হারে 4 বছরে সুদ আসল কত হচ্ছে? দেখেন যে এইখানে
100 এর সাথে 50/3% গুণ, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা ক্যালকুলেশনটা এখানে দেখা দিচ্ছি। আচ্ছা, এখান থেকে শুরু করছিলাম। হ্যাঁ, 100 যোগ 50/3 এর সাথে 4 গুণ। 4 গুণ কেন? কারণ 4 বছর। তাহলে 4 বছর হওয়ার কারণে এটা যদি ক্যালকুলেশন করে আমরা দেখছি 500/3 হচ্ছে। 500/3 কি? সুদ আসল হয়ে যাচ্ছে। তাহলে 500/3 সুদ আসল হলে আসল হচ্ছে 100 টাকা। 1 টাকা সুদ আসল হলে, আর 2050 টাকা সুদ আসল হলে আসল হচ্ছে 1230 টাকা। এখানে হচ্ছে দুইটা পার্ট। প্রথম পার্টে সুদের হার বাড়ি করলাম, আর এইটা হচ্ছে প্রথম পার্টের অ্যান্সার। আর দ্বিতীয় পার্টে আসল ধরে সুদ আসল থেকে আসল বাড়ি করলাম। অঙ্কটাতে একটু ঝামেলা হচ্ছে যে 50/3% ফ্র্যাকশন আসার কারণে একটু সময় সাপেক্ষ, ঠিক আছে। আচ্ছা, আসি 175 নম্বর। আচ্ছা, ওই অঙ্কটা যদি শর্টকাটে করতাম, শর্টকাটে করলে আসলে খুব বেশি সেভ হওয়ার সুযোগ নাই। এই পুরো জিনিসটাই জাস্ট অল্প কথায়। সেটা হচ্ছে যে 100 টাকা সুদ হয় 6 বছরে, তাহলে সুদের হার হচ্ছে 50/3%। পরবর্তীতে সুদ আসল, প্রথম পার্টটা এইভাবে অল্প কথাতে বাড়ি করা যায়। সুদ আসল হচ্ছে 100 যোগ 50/3% গুণন 4 বছর, তার মানে 500/3। 500/3 টাকা সুদ আসল হলে আসল 100, আর 2050 টাকা সুদ আসল হলে আসল এত। এটা হচ্ছে উল্টে যাবে 3/500 গুণন 2050। তাহলে কাটাকাটি করলে অ্যান্সার আসবে 1230 টাকা। 174 এর অ্যান্সার হচ্ছে 1230 টাকা। 175 এবং 176। ওকে, আসি 175 কি বলছে? একজন লোক 5% হার সুদে 500 টাকা ধার করেন এবং কিছুকাল পর 3.5% হার সুদে আরো 400 টাকা ধার করেন। দ্বিতীয় ধার নেওয়ার 6 মাস পরে তিনি উভয় ধার সুদে মূলে 994.50 টাকায় শোধ করেন। প্রথম ধার নেওয়ার কতদিন পর তিনি ওই ধার শোধ করেন? তাহলে এখানে আমাদের চিত্র আট করলে খুব বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এই যে প্রথম ধার, এটা হচ্ছে কত টাকা জানি না, সুদের হারে 500 টাকা ধার করেন। আচ্ছা, 500 টাকা কিছুদিন গেল, কিছুকাল পরে এটা হচ্ছে 500 টাকা এবং এটা 5%। কিছুকাল পরে কতকাল জানি না, আরো কিছু টাকা ধার করেন, এটা হচ্ছে দ্বিতীয় ধার। এটা কত জানি না, এটার নাম ধরি এক্স বা যেটাই হোক, ঠিক আছে। এটা জানি না, কিন্তু সুদের হার জানি আবার, এটা 3.5%। ও, প্রশ্ন দেওয়া আছে তো, সুদে আরো 400 টাকা ধার করলে 400 টাকা বলা আছে অবশ্যই 400। তাহলে দ্বিতীয় ধার হচ্ছে 400 টাকা, ঠিক আছে। এই 400 টাকা নিচে কত? 3.5% হারে। দ্বিতীয় ধার নেওয়ার 6 মাস পরে, এই যে এইখানে 6 মাস পরে তিনি উভয় ধার সুদে মূলে, এইখানে সুদ আসল কত টাকা? 994.5। এত টাকা সুদে মূলে শোধ করে দিল। প্রথম ধার নেওয়ার কতদিন পর তিনি ওই ধার শোধ করেন? আমাদের অ্যান্সারটা কোথায় জানেন? আমাদের অ্যান্সার এই প্রথম ধার নেওয়ার পরে এত দূর, এই জায়গাটা হচ্ছে আমাদের অ্যান্সার, সময়। এই সময়ের মধ্যে ধরেন এখানে যদি ধরেন 2 বছর হয়, তাহলে 2 বছর আর 6 মাস মিলে 2.5 বছর হবে কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা যদি এই জায়গাটা সময়টা বাড়ি করতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমরা এই পুরা সময়টা বাড়ি করতে পারবো, ঠিক আছে। অথবা এই ডাইরেক্ট টাইমটা বাড়ি করলেও সমস্যা নেই। চিত্রটা দিয়ে কিন্তু আমরা প্রশ্নের সমাধান করলাম না, প্রশ্নটা বোঝার চেষ্টা করলাম এবং কোথায় আমাদের অ্যান্সারটা আছে এটা খুঁজে বাড়ি করার জন্য একটা লজিক ডেভেলপ করলাম। এখন আমরা দেখতেছি যে এইখানে যে এই 400 টাকাটা নিচে, এই 400 টাকার একটা সুদ আছে, আর এই 500 টাকার একটা সুদ আছে। এই দুই সুদ মিলে, আর এই 500, 400, 900 আসল মিলে হচ্ছে 994.5। তাহলে এখানে দেখি যে মোট সুদ সমান সমান এই যে 994.5 বিয়োগ 900। বিয়োগ 900 কেন বলেন তো? এই আসল তো 500 আর 400, 900, এটা তো নিচে ধার, তাহলে 94.5 এইটা হচ্ছে টোটাল সুদ। এই 400 টাকার সুদ কত? 400 টাকার সুদ সমান সমান 400 এর, তাহলে দেখেন 100 তে 3.5 টাকা, তাহলে 200 তে 60 টাকা, 400 তে 14 টাকা। এই 14 টাকাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে? কারণ ওই যে 6 মাস বলছে তো, 6 মাসের সুদ হচ্ছে 400 এর 3.5%। 400 টাকার এই যে 6 মাসের 400 3.5% বার করলে 1 বছরের সুদ বার হবে, 6 মাসের সুদ হবে 7 টাকা। অতএব 500
টাকার সুদ সমান সমান 94.5 টাকা সুদের মধ্য থেকে, মোট সুদ থেকে এই 7 টাকা সুদ যদি আমি বাদ দিয়ে দেই তাহলে আসবে কত? 4.5 টাকা, আর ওই পাশে হচ্ছে 2.5 টাকা, 87.5 টাকা। এই সুদটা হচ্ছে এই 500 টাকার সুদ এইখানে আছে 87.5 টাকা। তাহলে আমরা একটা অঙ্ক অ্যান্সার কিন্তু অলরেডি পেয়ে যাব যে 500 টাকার 5% হারে এই 87 টাকা 50 পয়সা সুদ হতে যে সময়টা লাগছে সেই সময়টা হচ্ছে আমাদের অ্যান্সার। ধাপগুলো বুঝতেছেন কিনা একটু কমেন্টে জানাবেন। ইয়াসিন আপন বলছেন স্যার শেষ করে দেন, আর একটা অঙ্ক আছে ভাই, একটু বই তো দেখবেন, নাম্বারিং তো শুরুতেই বলছি। এখন আমাদের ক্লাসের সর্বমোট সময় হচ্ছে 1 ঘন্টা 16 মিনিট। ওকে, তাহলে এই যে 87.5 এটা কি? এইটা হচ্ছে এই 500 টাকার সুদ। কেন? কারণ 400 টাকার সুদটা আমরা বাদ দিয়ে দিচ্ছি অলরেডি। তাহলে এখন আমরা একটু শেষে দেখা দিই। তাহলে 1 বছরের সুদ 500 এর 5% কিন্তু প্রশ্নেই বলা আছে, তার মানে 25 টাকা। তাহলে সময় লাগতেছে কত? 87.5 কে 25 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসে 3.5 বছর। তাই 3 25 75, আর 25 অর্ধেক হচ্ছে 3.5। তাহলে এই 3.5 বছরই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে 3.5 বছর। তাই প্রথমে চিত্রটা দিয়ে যে লজিকটা ধরাই দিছি, ওই লজিকটা ধরিয়ে ধাপে 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 অঙ্কগুলো করছে। আপনারা চাইলে আরেকবার রিপিট করে দেই যে এখানে 500 টাকা নিয়ে 5% হারে কিছুদিন পরে 400 টাকা নিছে, তারপরে 6 মাস পরে সুদে আসলে 994.5 টাকা শোধ করে দিছে। এখন বলতেছে যে 500 টাকা নেওয়ার কতদিন পরে শোধ করে দিছে। তাহলে আমরা দিচ্ছি 400 টাকা নিচ্ছে 6 মাসের জন্য, তাহলে 400 টাকার সুদ হচ্ছে 7 টাকা, আর 500 400 টোটাল আসল হচ্ছে 900, শোধ করলে সুদ আসলে 994.5, তাহলে সুদ হচ্ছে 94.5 টাকা। এর মধ্যে এই 400 টাকার সুদ হচ্ছে 7 টাকা, এই 7 টাকা বাদ দিলে বাকি সুদটা হচ্ছে 500 টাকা। এই 500 টাকার 5% হারে দেখেন 500 এর 5% হারে কিন্তু 1 বছর সুদ হওয়ার কথা 25 টাকা। তাহলে 87.5 টাকা সুদ হবে কত বছরে? 3.5 বছরে। তাহলে এই 500 টাকা নিয়ে 3.5 বছর পরে সে 87.5 টাকা সুদ হিসেবে সুদ দিয়ে শেষ করে দিছে। ঠিক আছে, একটা অধ্যায়ের 175 নম্বর অঙ্ক করতেছেন, প্রথম অঙ্কের মতো পানি পানি লাগবে, একটু তো কঠিন লাগবে, 3 বার দেখবেন এই অঙ্ক, লাস্ট ওয়ান আজকের ক্লাসের। এরপরে দেখেন আর অঙ্ক নাই, প্র্যাকটিস পার্ট। 176 নম্বর দেখেন, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? এগুলা সোজা অঙ্ক, কারো সোজা দেখাচ্ছি। 5,000 টাকা উনি নিছে, 5,000 এর 108% বাড়ি করবো। 108% বাড়ি করা ঝামেলা, এই জন্য আগে 8% বাড়ি করি। 8% বাড়ি করলে হবে কত? 400 টাকা ঋণ, 400 টাকা সুদ। তার মানে দেখেন এটা ওই বক্সের মতো করে চিন্তা করি, আসল হচ্ছে 500 টাকা, মানে এত টাকা ঋণ নিছে, অথবা এটাকে আসল না বলে বলি ঋণ। এই ঋণ হচ্ছে কত টাকা? 5,000 টাকা। এইখানে সময় গেল 1 বছর, এখানে কি হলো? এইখানে হয়ে গেল 5,400 টাকা, সুদ হচ্ছে 400। এই যে 1 বছর পরে এই অবস্থা দাঁড়াইছে। এখন কি হলো? চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন, প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। এই সময় এসে 5,000 টাকাটা বাচ্চা দিয়ে হয়ে গেছে 5,400 টাকা, এখন ওই শোধ করলে 2,000 টাকা, তাহলে ওর এখনো 3,400 টাকা কিন্তু ঋণ আছেই। তাহলে এই যে 3,400 টাকা নিয়ে সে আরো 1 বছর ক্যারি করলো, দ্বিতীয় বছর 2,000 টাকা শোধ করে দিল, সেখানে তো তার কাছে পাওয়া ছিল 5,400 টাকা, তাহলে 2,000 টাকা শোধ করে দিলে আর থাকবে 3,400। এটা এখন দ্বিতীয় বছরের হিসাব হবে। দ্বিতীয় বছরে আবার কি হচ্ছে? আবার 8% হিসাব হবে। তাহলে 3,400 এর 8% কত হচ্ছে? 3,400 এর 8%, 0 0 কাটা, 4 8 32 এর 2, হাতে করে 3, 3 8 24 আর 3 27, 272 টাকা সুদ। তাহলে সুদ আসল কত? 3400 টাকা, আর 272 টাকা মানে 3672 টাকা। এর মধ্যে আবার সে 2,000 টাকা দিছে কিস্তি দ্বিতীয় বছর, তাহলে এবার কত টাকা আছে? 1672 টাকা। এখন চাইছে কি? দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? এই যে 1672 টাকা। 176 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1672 টাকা।
ধরতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। 5,000 টাকা থেকে 1 বছর পরে 5,400 টাকা কিভাবে হলো? এই 8% হারে 400 টাকা সুদ, সেখান থেকে 2,000 টাকা সুদ দেওয়ার পরে 3400 টাকা ঋণ, এই 3400 টাকা পরের দ্বিতীয় বছরে আবার 8% হারে 272 টাকা সুদ। এইটা হয়ে গেল 3672 থেকে 2,000 টাকা মাইনাস করলে 1672 টাকা। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। হ্যাঁ, শেষে 2-3টা অঙ্ক 2-3 বার করে দেখে নেবেন, তাহলে হয়ে যাবে। কত মার্ক পরীক্ষা এটা তো ইম্পর্টেন্ট না। নেক্সট দিনে আমরা অনুপাত সমানুপাত শুরু করে দিব আমাদের বইয়ের সিকোয়েন্স অনুসারে। পরীক্ষা হবে 15-20 মার্কসের। ওকে, ভালো থাকবেন সবাই।